স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছে আমি অনিমেষ কর এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটিতে নাম দেয়নি জাসদ। বিএনপির অবস্থান প্রশ্নের সমালোচনা। হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত শতাধিক। খালেদার বিদেশে চিকিৎসা চেয়ে সমাবেশ। মামুনুল সহ হেফাজত নেতাদের ব্যাংক হিসাবের তথ্য পেল দুদক। যাচাই শেষে মামলার সিদ্ধান্ত। ব্যবসায়ীকে হাতুড়ি পেটায় হত্যার পর মুয়াজ্জিন জাকির চিল্লায়। লক্ষ্মীপুরে গ্রেপ্তার র্যাবের হাতে। এবং রায়হান হত্যায় আসামি নোমানকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। বিচার শুরু দাবি স্বজনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দিলেও সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের কথা বলেছে জাসদ। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভোট বানচালের অংশ হিসেবেই বিএনপির সংলাপের পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। নির্বাচন কমিশন গঠনে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বঙ্গভবনে যায় জাসদ। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন শিরিন আক্তার, রেজাউল করিম তানসেন, রবিউল আলম, মীর হুসাইন আক্তার ও মোশাররফ হোসেনের মতো কেন্দ্রীয় নেতারা। প্রায় ১ ঘন্টার আলোচনা শেষে গণমাধ্যমকে হাসানুল হক ইনু জানান, নির্বাচন যেন বিতর্কিত না হয় সেজন্য সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি দিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাসদ। ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপরে আমরা বলেছি যে সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। এছাড়া রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন জাসদ সভাপতি। বিএনপি তো 14 সাল এবং 18 সাল দুবার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল। সুতরাং তারা আগামী নির্বাচনটা বানচাল করার চক্রান্তের অংশ হিসাবে সংলাপটা বানচাল করতে চাচ্ছেন, যেটা দুঃখজনক। এর আগে ২০ ডিসেম্বর এই সংলাপে অংশ নিয়ে ইসি গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব দেয় জাতীয় পার্টি। ২৬ ডিসেম্বর বঙ্গভবনে যাচ্ছেন ন্যাপ ও বাসদের কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। এই ঘটনায় আটক হয়েছে ৮ জন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৬ জেলায় সমাবেশ করেছে বিএনপি। টাঙ্গাইলে সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। হবিগঞ্জের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। শহরে ঢোকার মুখে সড়কে সমাবেশ করতে চাওয়ায় বাধা দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙে যুবদলের নেতাকর্মীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। শায়েস্তানগর পয়েন্ট মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। দুপুর ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। কর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। আহত হয় ৮ পুলিশ ও শতাধিক নেতাকর্মী। গুলিবিদ্ধ হয় অন্তত ২০ জন। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা যখন সমাবেশস্থলে আসছিল, পথে পথে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হামলা করে, টিয়ার গ্যাস মেরে এবং শটগান ব্যবহার করে আমাদের বহু নেতাকর্মীকে আহত করেছে, ছত্রভঙ্গ করেছে, সমাবেশে আসতে দেয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে ডিউটি করতেছিলাম। আমাদের যারা ফোর্স অফিসার আছে সবাই শান্তিপূর্ণভাবে ছিল, কিন্তু ওদের যখন ঢাকা থেকে লিডার আসছে, তারপর ওরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে আসে, হঠাৎ করে আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। আর আমরা জানমালের নিরাপত্তা রক্ষার জন্য তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এদিকে টাঙ্গাইলে বিএনপি সমাবেশে যোগ দেয় দলের মহাসচিব মির্জা ফখরুল। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে করতে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তেই তাকে বিদেশে পাঠানো দরকার যদি তার জীবন রক্ষা করতে হয়। তারা শুনছেন না। এখন আমাদের একটাই কাজ, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানব আমাদের বুকের উপর চেপে বসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে চুরমার করে দিচ্ছে, তাকে সরাতে হবে বন্ধুগণ। বগুড়ায় সমাবেশে বিভিন্ন উপজেলার পাশাপাশি বিভাগীয় শহর রাজশাহী থেকেও যোগ দেয় নেতাকর্মীরা। একই দাবিতে সমাবেশ হয়েছে যশোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাগজে কলমে তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র হলেও তিনি আদতে বিএনপি প্রার্থী। এদিকে তৈমুর আলম খন্দকার বলছেন নির্বাচনে কৌশলে এই প্রতীক ছাড়া লড়ছেন তিনি, পাশাপাশি তাকে সমর্থন দিচ্ছে কেন্দ্রীয় বিএনপিও। অন্যদিকে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি নৌকার প্রার্থী হলেও স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সক্রিয় নেই নির্বাচনে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে এবার 6 জনের লড়াই দেখবে নগরবাসী, তবে মূলে থাকবেন আইভি ও তৈমুর। এর মধ্যে মনোনয়ন বৈধ হওয়ায় জনসংযোগ করছেন তারা। আর সাধারণ মানুষ বলছেন সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দিতে চান তারা। আমরা যেন ভোটে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি সেটা চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা নিরপেক্ষ ভোট চাচ্ছি, জনগণে যাতে সুস্থভাবে ভোট দিতে পারে কেন্দ্রে যেয়ে সেই ভোট আমরা জনগণ চাচ্ছি। আমরা তাকেই ভোট দিব যিনি অতীতে উন্নয়ন করেছে এবং সামনেও যাকে আমরা উন্নয়নের মাত্রায় পাবো। নৌকা জেতাতে স্থানীয়ভাবে নির্বাচন পরিচালনার জন্য 4 সদস্যের কমিটি করেছে আওয়ামী লীগ। ওই কমিটির আহ্বায়ক জানান দলীয় কেউ নৌকার বিরোধিতা করলে পড়তে হবে শাস্তির মুখে। আর আইভির দাবি নৌকার বাইরে ভোট দেবে না দলের কর্মী সমর্থকরা। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলে মিলেই একসাথে আমরা আমাদের নৌকার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। উনি অবশ্যই, উনি তো নৌকার লোক, উনি তো নৌকার বাইরে যে কাজ করতে পারেন না। উনি আমাদের দলের নেতা, নৌকার লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন। প্রকাশ্যে কেউ নৌকার বিরুদ্ধে মাঠে নামবো এমন সাহস আর আমার মনে হয় কেউ নাই, কারণ দল করতে হলে শেখ হাসিনার সিদ্ধান্ত মানতেই হবে। প্রতীক না থাকলেও বিএনপি তৈমুরের সঙ্গে আছে, তাই প্রতীক ততটা মুখ্য নয় বলছেন তৈমুর আলম। আমাদের মহাসচিব বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। এটা এই কথাটা প্রতিপক্ষ বলে ঠিকই, কিন্তু এখানে মার্কাটা হলো জনগণ। সরকারি মার্কার বিরুদ্ধে এখন জোয়ার, এখন কিন্তু স্বতন্ত্রের জোয়ার চলছে। 5,37,000 ভোটারের এই সিটিতে নির্বাচন হবে 16 জানুয়ারি, আর ভোট গ্রহণ হবে ইভিএমে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন বিবাহিত ও অন্তঃসত্ত্বা নারী। আগে যে বিধান ছিল তা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। ছাত্রী হলগুলোতে কর্তৃপক্ষের দুর্ব্যবহার, অসহযোগিতা সহ নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। বিবাহিতদের হলে না রাখার সিদ্ধান্ত পরিবর্তনে প্রশাসনকে চিঠিও দিয়েছে শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুপুরে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান আইনজীবী শিশির মনির। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর গোলাম রব্বানী। স্যার, আপনার কাছে জানতে চাই যে বিধানটি ছিল এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে কি কারণে ছিল? না, আপনি যে সিদ্ধান্তটা হয়েছে সেটি আপনার জানা দরকার আগে। সেটা হলো যে আজকে প্রবেশ কমিটির সভায় আমরা বসছিলাম সন্ধ্যা 6টায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মেয়ে শিক্ষার্থীদের বিবাহ এবং অন্তঃসত্ত্বা সংক্রান্ত যে বিধিনিষেধগুলো ছিল সেগুলো রহিত করা হয়েছে, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় একটি অবজারভেশন দিয়েছে যে এই অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্যের নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে মনে করে এ সময় পারিবারিক পরিবেশে থাকাটা সমীচীন। এই হচ্ছে বড় দাগের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটি আপনার হঠাৎ করে হয়নি। এটি আমরা দেখতে পেয়েছি যে আমাদের বিধিমালা এটা আগে থেকেই ছিল। সুতরাং যে জিনিসটি যখন আলোচনায় এসছে তা আলোচনার প্রাসঙ্গিকতা এবং বাস্তবতা এবং সার্বিক বিষয় পর্যালোচনা করেই এই সিদ্ধান্তটি হয়েছে। এই বিধানটি বাতিল হতে আর কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে?
এটি এটি সুপারিশ করা হয়েছে। আমরা আশা করছি যে সামনে যে আসন্ন যে আপনার সিন্ডিকেট সভা হবে সেটিতে হয়তো এটি এজেন্ডা আকারে এসে আলোচিত হওয়ার পরে যে সিদ্ধান্ত হবে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কতদিনের মধ্যে সিন্ডিকেট সভাটি হতে পারে? জি, সিন্ডিকেট প্রতি মাসেই সিন্ডিকেট হয়। এটি মাননীয় উপাচার্য এই সিন্ডিকেটের ব্যাপারে খুব নিয়মিত সিন্ডিকেট হয়ে থাকে। আমি আশা করি যে এ মাসে হওয়ার সম্ভাবনা আছে, সম্ভব না হলেও আপনার খুব সহসাই এটা হয়ে যাবে। নারী হলগুলিতে এই নিয়মটি কেন ছিল এতদিন, এবং এটিকে এতদিন আপনাদের কোনো নজরে আসেনি? না, নজরে এটি তো বিশ্ববিদ্যালয়ের 5টি মেয়েদের হলের যে আবাসিক নীতিমালা আছে সেখানে আমি 5টার জায়গায় 3টিতে দেখতে পেয়েছি, উল্লেখ আছে। সুতরাং এটি যে হল প্রশাসনের জ্ঞাতসারে ছিল না এমনটা নয়, কিন্তু হলের পক্ষ থেকে অথবা শিক্ষার্থীর পক্ষ থেকে কোনো পর্যায় থেকেই যখনই উত্থাপিত হয়েছে তখনই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে পর্যালোচনা করে আজকে আমরা এই সিদ্ধান্তে চলে এসেছি। অধ্যাপক গোলাম রব্বানী, শেষ একটি প্রশ্ন করি যে যেহেতু নতুন করে একটি বিধান আপনারা করছেন এবং আজকে প্রপোজড কমিটিতে পাশ হয়েছে, অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে তিনি যখন হলে থাকবেন তার নিরাপত্তা অথবা তার পরিচর্যার জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকবে কিনা সেই ক্ষেত্রে? না, বর্তমান কাঠামোতে তো এগুলো নেই। সেই জন্য আমরা একটা অবজারভেশন দিয়েছি যে এরকম অন্তঃসত্ত্বা মাতৃত্ব এবং ভবিষ্যৎ শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এই সময়কালীনে পারিবারিক পরিবেশ এবং পরিচর্যা থাকাটা বিশ্ববিদ্যালয় সমীচীন মনে করছে। অধ্যাপক গোলাম রব্বানী, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার দুর্নীতি মামলায় খালাসপ্রাপ্ত নিরঞ্জন সাহা এবং শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে ওই দুজনের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে গত 9 নভেম্বর সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 8 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় 4 বছর এবং অর্থ পাচারের মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এস.কে সিনহাকে। খালাস পান শাহজাহান এবং নিরঞ্জন সাহা। পরে এর বিরুদ্ধে সোমবার হাইকোর্টে আপিল করে দুদক। দুর্নীতি দমন কমিশনের PW1, PW12 তারা তাদের ক্যাটাগরিক্যালি বলে গিয়েছে যে তাদের সিগনেচারের ভিত্তিতে এটা হয়েছে, তাদের আবেদনের ভিত্তিতে। কাজে ওনারা যদি আবেদনটা না করতো এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না। কাজেই তারা সুবিধাভোগী না হলেও তারা প্ররোচনা দানকারী, তারা প্ররোচনা হিসাবে সিনহা সাহেবের কথায় তারা এখানে সই দিয়েছেন। কাজেই তারা অপরাধকে এড়াতে পারে না। মামুনুল সহ হেফাজতের কয়েক নেতার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে দুদক। এসব যাচাই বাছাই করে প্রয়োজন হলে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি। নারায়ণগঞ্জে মামুনুল হকের নারী কেলেঙ্কারির পর সমালোচনায় আসে হেফাজত নেতারা। অনুসন্ধানে সংগঠনটির বেশ কয়েকজন নেতার বিপুল সম্পদের খবর পাওয়া যায়। অভিযোগ ওঠে ধর্মীয় অনুদানের টাকা আত্মসাতের। মামুনুল সহ হেফাজতের অর্ধশত নেতার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তথ্য চেয়ে ভূমি অফিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়। সরকারি অনুদান, ব্যক্তিগত অন্যান্য দান থেকে যে সমস্ত আয় হয়েছে সেগুলোর অডিট প্রতিবেদন এবং ক্যাশ বই এর সরবরাহ নেওয়া হয়েছে। 17 প্রতিষ্ঠানের কাছ থেকে হেফাজত নেতার তথ্য পাওয়া গেছে। এছাড়া মামুনুল সহ কয়েকজনের ব্যাংক হিসেবে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামুনুল সহ কয়েকজন এর ব্যাংক হিসাব পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠান হতে কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই চলছে। অভিযোগ সংশ্লিষ্ট মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ মহসিন ভুইয়া এর আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হেফাজত নেতাদের অর্থ পাচারের কোনো তথ্য পায়নি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যা মামলায় স্থানীয় মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মঙ্গলবার লক্ষ্মীপুর থেকে আটক করা হয়েছে তাকে। র্যাব জানায় মাত্র ৬ লাখ টাকা আত্মসাতের জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নরসিংদীর মনোহরদীর একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন জাকির হোসেন, যিনি ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যা মামলার আসামি। নরসিংদীর মনোহরদীতে গরুর খামার করতেন বিদেশ ফেরত রমিজউদ্দিন। তাকে কম দামে গরু কিনে দেওয়ার প্রলোভন দেখায় জাকির হোসেন। এভাবেই দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। ৩রা অক্টোবর যে ঘটনা সংঘটিত হয় তার ১০-১২ দিন পূর্বে যে নিহত রমিজকে মুয়াজ্জিন জাকির বলে যে যেখান থেকে আমরা গরু কিনবো সেই জায়গাতে নিয়ে যেতে চায়। সেখানেই বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অর্জনের জন্যই মূলত জাকির তাকে সেই জায়গায় নিয়ে তাকে দেখায় যে এখান থেকে আমরা গরু ক্রয় করব এবং এইখান আমার যে বিভিন্ন দালালের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। র্যাব জানায় গত ২ অক্টোবর গরু কেনার উদ্দেশ্যে ৬ লাখ টাকা নিয়ে জাকিরের সাথে কিশোরগঞ্জের কটিয়াদির বড়পুল এলাকায় যায় রমিজউদ্দিন। পরে সেখানেই রমিজকে হত্যা করে জাকির। হাতুড়ি দিয়ে প্রথমে মাথায় 2টি বাড়ি দেয়, পরবর্তীতে বাড়ি খাওয়ার সাথে সাথে নিহত রমিজ, তার বয়স 65 বছর, সে সেখানে পড়ে যায়। পরবর্তীতে তার মুখে বিভিন্ন জায়গায় অনেক আঘাত করে এবং সে মূলত স্পটেই সে মৃত্যুবরণ করে। রমিজের সাথে থাকা ৬ লক্ষ টাকা নিয়ে সে ঘটনাস্থল থেকে সে মনোহরদীতে তার নিজের বাসায়, যে মুয়াজ্জিন, সে নিজের বাসায় আসে। বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় জাকির হোসেন। ঢাকার একটি মসজিদ থেকে চিল্লায় চলে যায় লক্ষ্মীপুর। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে রায়হান হত্যা মামলার পলাতক আসামি আব্দুল আল নোমানকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এ আদেশ দেন। এদিকে বিচারিক কার্যক্রম দ্রুত শুরু করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনেরা। গত বছরের 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যায় রায়হান। এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। চলতি বছরের মে মাসে এসআই আকবরকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পিবিআই। আসামিদের মাঝে কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান শুরু থেকেই পলাতক। এর আগে গত 30 সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়। বিচারিক কার্যক্রম শুরুর জন্য নোমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে বুধবার নির্দেশ দিয়েছেন আদালত। এটার উদ্দেশ্য হচ্ছে যে সে যদি এটা পত্রিকা পড়েও বা তার কোনো আত্মীয় স্বজন এটা জেনেও যেন তাকে জানাতে পারেন, যাতে সে সঠিকভাবে তার ডিফেন্সটা নিতে পারে। পত্রিকা বিজ্ঞপ্তির পরে দেন মামলাটা রেডি ফর ট্রায়াল হবে। হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম দ্রুত শুরু করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রায়হানের মা। রায়হানের খুনি 6 জন তো উনারা তো আর বেশি না, তবে এই 6 জনে তো চাক্ষুষ প্রমাণ যে তারা 6 জনে ভিটাইয়া মারছেন। তাহলে এই 6 জনের যাতে ফাঁসি হয় এইটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব। অভিযুক্ত আসামিদের মধ্যে নোমান ছাড়া বাকি 5 আসামি জেল হাজতে রয়েছেন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। অভিজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়া এবং আকরামকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেছেন, তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। কোথায় আছে আমরা এখনো নিশ্চিত নই। আমরা তো খুঁজতেছি, আমরা নিজেরা হন্য হয়ে খুঁজতেছি। আমরা পাইলে তো ধরেই ফেলতাম। যুক্তরাষ্ট্রের কথা যদি সত্যি হয় তাহলে আমরা একটা অপরাধীকে আমরা ধরতে পারবো। যুক্তরাষ্ট্র যদি এই ব্যাপারে আমাদের সহযোগিতা করে যে কোথায় আছে, আমরা তাকে ওয়েলকাম করব। দেশে করোনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,052 জনের। 849টি ল্যাবে 24 ঘন্টায় 18,779 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 352 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.87%। বুধবার স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,81,986 জনে। সুস্থ হয়েছেন আরও 281 জন। এ নিয়ে মোট সুস্থ 15,46,352 জন। করোনা টিকার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে SMS চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদে সেব্রেনা ফ্লোরা।
সকালে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। কোনো আবেদন করার প্রয়োজন হবে না, কারণ তারা তো অলরেডি আবেদন করা, ওনারা টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা পাওয়ার টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে এরকম যখন সক্ষমতাটা সুরক্ষা অ্যাপের হবে, তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবে। সরকারের দ্রুত পদক্ষেপের কারণে অন্যান্য দেশের মতো করোনা বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। এই মহামারী থেকে খুব দ্রুত উত্তরণ করেছে দেশ। 20 ডিসেম্বর নিউ ইয়র্ক ভিত্তিক ফরচুন ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী লিখেছেন, যাদের সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন তাদের সাহায্য করার মাধ্যমে কোভিড-19 অভিঘাত মোকাবিলা করা হয়েছে। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী ও ব্যবসা উভয়কে সুরক্ষিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার ফলে মহামারী বাংলাদেশে অন্যান্য দেশের মতো মারাত্মকভাবে আঘাত হানতে পারেনি। করোনাকালীন বিশেষ প্রণোদনা, টিকা, বাড়তি চিকিৎসক ও নার্স নিয়োগ, আইসোলেশন পদ্ধতি সহ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা নিবন্ধে তুলে ধরেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর সময়ও বাংলাদেশের অর্থনীতির গতিশীল পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, মাথাপিছু আয় 1 দশকে 3 গুণ বেড়ে $2,227 দাঁড়িয়েছে, যা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। স্বাধীনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12টায় একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। স্থানীয় সময় 3টার দিকে পৌঁছান মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে দেওয়া হবে গার্ড অব অনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব এবং ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় প্রতীকীভাবে সামরিক সরঞ্জাম হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। খেলার খবরের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অনূর্ধ্ব-19 নারী সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে আনাই মগিনীর গোলে ভারতকে হারালো লাল সবুজ। তিন ভেন্যুতে বিপিএল, পেছাতে পারে প্লেয়ার্স ড্রাফট। আইকনহীন গ্রেডিংয়ে এবার বিদেশিদের চেয়ে দেশিদের পারিশ্রমিক বেশি। অনূর্ধ্ব-19 নারী সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়েছে 1-0 গোলে লাল সবুজরা। ম্যাচের 80 মিনিটে জয়সূচক গোলটি করেন আনাই মগিনী। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে বাংলাদেশের শাহেদ আক্তার রিপা। লীগ পর্বে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী বাংলার মেয়েদের। ফাইনাল বলেই যত ভয়, প্রতিপক্ষ ভারতও প্রতিশোধের নেশায় বুঁদ। কমলাপুর স্টেডিয়ামে গ্যালারির সমর্থন, মারিয়াদের সাহস। শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা মারিয়া রিপাদের। ম্যাচের 14 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। গোলের আবেদন নাকচ রেফারির। রিপ্লেতে পরিষ্কার হয় বল আটকে যায় গোল লাইনে। এক্ষেত্রে তাই বিতর্কের সুযোগ নেই। পুরোপুরি গোল লাইনের ঠিক আগে 10 মিনিট পর আরও একটা সুযোগ আসে। এবারও ভাগ্য পাশে ছিল না লাল সবুজের। বল বার পোস্টে লেগে ফিরলে হতাশা স্বাগতিকদের। বিরতির পরও আধিপত্য ধরে রাখে ছোটনের দল। সেই ধারায় কাঙ্ক্ষিত সাফল্য ম্যাচের 80 মিনিটে। রিপার বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন আনাই মগিনী। দুর্দান্ত ফিনিশিংয়ে আসে স্মরণীয় মুহূর্ত। সেই কাঙ্ক্ষিত গোল, শেষ পর্যন্ত ওই গোলটাই গড়ে দিল পার্থক্য। ঘরের মাঠে শিরোপা উৎসব বাংলাদেশের। প্রতিশ্রুতি দিয়ে ঠিকই পূরণ করতে পেরেছে মারিয়ারা। ফুটবলের খারাপ সময় এই সাফল্য জাগিয়ে তুলতে পারে অন্যদেরও। বিজয়ের 50 বছরে বাংলাদেশকে আরও একটি আনন্দের উপলক্ষ এনে দিল 19 না পেরোনো এই মেয়েরা। ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 শিরোপা ঘরে তুলল। বুঝিয়ে দিল ছেলেদের না হোক, মেয়েদের ফুটবল আছে ঠিক পথে। সঠিক পরিকল্পনা আসতে পারে আরও বড় সাফল্য। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কমলাপুর স্টেডিয়াম, ঢাকা। ক্রিকেট অপারেশনস পদ ছেড়ে বিসিবির অন্য যে কোনো জায়গায় কাজ করতে আগ্রহী আকরাম খান। বিসিবি সভাপতিকে বিষয়টি জানিয়েছেন তিনি। বুধবার আলোচনায় বসেও নাজমুল হাসান পাপনের সিদ্ধান্ত জানা যায়নি। শুক্রবার স্ট্যান্ডিং কমিটিগুলো নতুনভাবে সাজানো হবে, সেদিনই ঠিক হবে আকরামের ভবিষ্যৎ।
জাতীয় দল নিউজিল্যান্ডে, অথচ বিসিবি পাড়া গরম। ঘটনা শুরু সাবিনা আকরামের এক ফেসবুক স্ট্যাটাসে। মঙ্গলবার দিনভর নাটকীয়তার পর নিজেই গণমাধ্যমের সামনে এসে ক্রিকেট অপারেশনস পথ ছাড়ার কথা জানান আকরাম খান। তবে চূড়ান্ত ঘোষণার আগে কথা বলতে চেয়েছিলেন পাপনের সাথে। বুধবার বিসিবিতে সেই আনুষ্ঠানিকতাও হয়েছে। বৈঠক শেষে ব্যাখ্যা দিয়েছেন পাপন। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করব না, নাথিং লাইক দ্যাট। সে তার প্রবলেমের কথাটা বলেছে যে এখন যেই পরিমাণ তার ইনভলভমেন্ট, বিশেষ করে এই বায়োবাবলের জন্য এই কোভিড সিচুয়েশনে থিংস হ্যাভ বিকাম মাচ মোর কমপ্লিকেটেড। সো এই কমপ্লিকেটেড অবস্থায় সে মনে করছে এটা তার জন্য অনেক কঠিন হবে সময় দেওয়াটা, কারণ তার ফ্যামিলি অ্যান্ড আদার্স কিছু আছে। পাপনের চোখে আকরাম সেরা ক্রিক অপস চেয়ারম্যান। সাবেক অধিনায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে আকরামের থাকা না থাকা নিয়ে 24 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন বিসিবি বস। প্রথম কথা হচ্ছে এখনও এটা নিয়ে আমি চিন্তাই করিনি, ফার্স্ট কথা, কারণ ছেড়ে দেওয়াটা বড় কথা না, কাকে দিব এটা হলো বড় কথা। যেহেতু সে 8 বছর ধরে ছিল এবং এইটাতে প্রচুর কাজ এই অপারেশনসে, সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। আকরাম কেন দায়িত্বে থাকতে চান না সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। গুঞ্জন আছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সাথে মতবিরোধ আছে তার, কিন্তু বিসিবি প্রধান নিশ্চিত করেছেন দুই সাবেক অধিনায়কের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমি যখন থাকি তখন তো আমার কারোর মানে ওখানে থাকে সবাই, কিন্তু না থাকলেও চলে, কারণ আমি নিজে খোঁজ নিয়ে জানি কি হচ্ছে না হচ্ছে। এখন আমি জানতে পারি না কারণ ওখানে কেউ নাই। সেই জন্য আমরা যেটা করেছি একটা টিম ডাইরেক্টর হিসেবে ওখানে দিচ্ছি। কারণ সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তার রোলটা কি হবে? ম্যানেজার তো তখন আরেকজন। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ হতে পারে। এবার থাকছে না আইকন ক্রিকেটার। গ্রেডিং পদ্ধতিতে বিদেশিদের চেয়ে বেশি পারিশ্রমিক দেশিদের জন্য জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার চ্যাম্পিয়নের প্রাইজ মানি 1 কোটি টাকা, রানার্স আপ দল পাবে 50 লাখ টাকা করে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। বিপিএল ফিরছে 1 মৌসুম পর। নিউ নর্মাল আর আন্তর্জাতিক ব্যস্ত সূচি চিন্তার প্রধান কারণ। এবারে জমকালো উদ্বোধনের সম্ভাবনা কম। 6 দল নিয়ে সিজন 8 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি হবে 1 বছরের জন্য। তবে শর্ত পূরণে কেউ ব্যর্থ হলে বিকল্পও হাতে রেখেছে বিসিবি। যে রুলসগুলি দিয়েছে আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নেব। আর নাহলে আমরা আরও 2-3 জন ইন্টারেস্টেড পার্টির সাথেও কথা বলা আছে আমাদের। 27 ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা, সেটা পেছানোর সম্ভাবনাও আছে। 2 ভেন্যুর কথা শোনা গেলেও 3 ভেন্যুতেই হবে এবারের বিপিএল। প্লেয়ার্স ড্রাফট নিয়ে আমরা 2টা ডেট অলমোস্ট আমরা আজকে কথা বলে রেখেছি। একটা হলো 27 এই মাসে, আর নাহলে আমরা হয়তো বা 3 থেকে 5-এর মধ্যে করবো জানুয়ারি মাসে। ঢাকা, সিলেট, চিটাগাং 3টাতেই আপনার খেলা হবে। এবার আইকন ক্রিকেটার না রেখে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। সর্বোচ্চ ক্যাটাগরিতে দেশিরা পাবে 70 লাখ, বিদেশিদের জন্য সেটা 7 লাখ টাকা। ড্রাফটের বাইরে চুক্তি করলে অবশ্য তাদের ক্ষেত্রে অন্য হিসেব। আমাদের লোকাল প্লেয়ারদের জন্য আমাদের আউটসাইড নেগোসিয়েশন করলে তো যে কোনো প্রাইস নিতে পারে, বাট ড্রাফট থেকে তো নেওয়ার বাইরেও একটা করে লোকাল প্লেয়ার আউটসাইড ড্রাফট তারা নেগোসিয়েট করে আগে নিতে পারবে, এবং আউটসাইড ড্রাফট 3টা ফরেন প্লেয়ার নিতে পারবে। জাতীয় তারকাদের যারা টানা খেলার মধ্যে রয়েছে চাইলে তারা শুরুর দিকে বিশ্রাম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় দিনে মাঠের অনুশীলনে ব্যাটারদের পাশাপাশি পেসাররা ব্যস্ত সময় কাটিয়েছেন। লিটন দাস জানিয়েছেন কোয়ারেন্টিনের ধাক্কা সামলে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন টাইগাররা। নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের অনুশীলনে পেসারদের দিকে বাড়তি মনোযোগ কোচিং স্টাফের। কে না জানে ওখানকার কন্ডিশনে স্পিড স্টাররাই তুরুপের তাস। তাসকিন, রাহি, শরীফুলরা লম্বা সময় নিয়ে নেটে স্পট বোলিং করলেন। স্কোয়াডে 6 পেসারের 3 জন নিশ্চিতভাবেই থাকবেন একাদশে। সেই লড়াইয়ে এখন সামিল সবাই। বড় ইনিংস খেলতে ব্যাটারদের বল ছাড়া রপ্ত করতে হয়। নেটে সেই কাজে মনোযোগী ছাত্র মুশফিক আর মুমিনুল। আবার উইকেট বরাবর বল সামলাতে ডিফেন্স নিখুঁত হওয়া জরুরি। পাশাপাশি বাজে বল বেছে সচল রাখতে হয় রানের চাকাও। নেটে ব্যাটিংয়ের সেসব নিয়ে ব্যাটারদের ব্যস্ততা। দুই দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি এখানে,
এখানকার ফ্যাসিলিটি খুব ভালো। আরও একদিন করবো আমরা এখানে 1 বা 2 দিন। তো আস্তে আস্তে আমরা শুরু করছি সবাই। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা আরও এভাবে যদি কন্টিনিউ 7-8 দিন প্র্যাকটিস করতে পারি তো আমাদের মনে হয় একটা ভালো অপরচুনিটি থাকবে রিদমে ফেরার আবার। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ব্যস্ত ছিলেন নাজমুল শান্তকে স্লিপ ক্যাচিং শেখাতে। কোয়ারেন্টিনের কঠিন সময় পেছনে ফেলে দল এখন দারুণ চাঙা। প্রথম টেস্টের আগে প্রস্তুতির প্রতিটা মিনিট কাজে লাগাতে মরিয়া টিম টাইগার্স। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় রাতে আওয়াই ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ম্যাচ শুরু রাত 2:30টায়। এর আগে রাত 12টায় গ্রানাদার চ্যালেঞ্জ নেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা বিলবাওয়ের মাঠে কাটানোর সুযোগ রিয়ালের। করোনার আঘাতে জর্জরিত গ্যালাকটিকো স্কোয়াড রদ্রিগো বেল অ্যাসেনসিওদের মতো অভিজ্ঞরা কোভিড পজিটিভ। চোট সমস্যাও বাড়িয়েছে চিন্তা। অনিশ্চিত ক্যাসেমিরো কারভাহাল। দু দলের সবশেষ 5 দেখায় দাপট রিয়ালের। 4 জয়ের বিপরীতে 1 হার গ্যালাকটিকোদের। এদিকে লিগে টানা 3 হারে বিপর্যস্ত অ্যাথলেটিকো। জয়ে ফিরতে গ্রানাদা বধের পরিকল্পনা অ্যাথলেটির। চোটের কারণে থাকছেন না মার্কোস লরেন্তে, গ্রিজম্যান, সাভিচ। আর এই ছিল খেলার খবর। এবার ভিন্ন প্রসঙ্গ। শ্রদ্ধার ভালোবাসায় শেষ শয্যায় শায়িত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক নারী নেত্রী শহীদ জায়া বেগম মুস্তারি শফি মুক্তিযুদ্ধে হারিয়েছেন স্বামী আর ভাইকে। এরপর থেকেই রচনা করেন এক অবিচল জীবনের উদাহরণ। যুদ্ধাপরাধের বিচার সহ বাঙালির প্রায় সব আন্দোলন সংগ্রামে ছিলেন প্রথম সারিতে। এই বীর নারীকে চট্টগ্রাম শহীদ মিনারে জানানো হলো শেষ শ্রদ্ধা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। তৃতীয় লিঙ্গের 2 জনকে চাকরি দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর ভবনের কর্মী হিসেবে কাজ করবেন মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘা। মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসিতে ভবিষ্যতেও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগে প্রাধান্য দেয়া হবে। সামাজিক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের চাকরি দিলে প্রতিষ্ঠানকে 5% রেয়াতের ঘোষণাও দিয়েছে সরকার। এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার গুলশানে নারী পুরুষ সমতা নিয়ে অনুষ্ঠানে চাকরির নিয়োগপত্র পান তৃতীয় লিঙ্গের মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘা। ওনাদের কাছে এত কৃতজ্ঞতা বলার ভাই যে ওনারা আমাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিতে পারছে বা দিচ্ছে। এছাড়া রামপুরায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মাইনুদ্দিনের ভাই, অ্যাসিডদগ্ধ ও প্রতিবন্ধী সহ 5 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। হতাশার মধ্যে পড়ে গেছিলাম, আসলে কি হবে কি অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এখন এখানে চাকরি পেয়ে আসলে আমি আনন্দিত। ব্যক্তি যে মানুষগুলো আছে তাদের জন্য আমরা সরাসরি কাজ করতে পারবো, এটার জন্য তাদের অনেক ধন্যবাদ। আমি সত্যি মন থেকে আমি আসলে বুঝাতে পারছি না যে এটা আমার কতটা প্রয়োজন ছিল। এ সময় ঢাকা উত্তরের মেয়র বলেন, দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজে লাগাবে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছে যে আমরা আপনার মাধ্যমে 2 জন ট্রান্সজেন্ডারকে আমরা প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছি আজকে। যারা অ্যাসিড ভিকটিম তাদেরকেও আমরা আজকে আপনার মাধ্যমে চাকরি দিব। এগুলা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে আমাদের জন্য। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। নারীদের যে অধিকার সেটা পুরুষদের অধিকার সমান এবং তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এইটা বিশ্বাস করে এইটা স্বীকৃতি দিয়ে তারা বেঁচে থাকুক সমাজে এবং তারা সমাজের সম্মানের সাথে বেঁচে থাকুক, এটাই এই সরকারের লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ করেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে বিমানের ভাড়া 2 থেকে 3 গুণ বাড়িয়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছুটিতে আসা প্রবাসী শ্রমিকরা।
এয়ারলাইন্সগুলো বলছে সম্প্রতি জ্বালানির দাম এবং বিভিন্ন পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় টিকিটের দাম বেড়েছে। তবে ভাড়ার সমন্বয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। করোনায় কাজ হারিয়ে অনেকেই দেশে ফিরেছেন, কেউ আবার এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকায় আবারও কাজে ফিরছেন প্রবাসী শ্রমিকরা, তাই আকাশপথে বেড়েছে যাত্রীর চাপ। এ সুযোগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে টিকিটের মূল্যও বাড়িয়েছে বিমান কোম্পানিগুলো। স্বাভাবিক সময়ে ঢাকা রিয়াদ রুটে 30 থেকে 40 হাজার টাকা ভাড়া থাকলেও এখন তা লাখ টাকায়ও পাওয়া যাচ্ছে না। আবার ঢাকা দুবাই রিটার্ন টিকিটের ভাড়া 40 হাজার থেকে বেড়ে 90 হাজারে ঠেকেছে। এছাড়া বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাত সহ বিভিন্ন রুটে ভাড়া বেড়েছে 3 গুণ পর্যন্ত। আমরা সৌদি আরবে কাম করি, 12 ঘন্টা ডিউটি করি, 1200 টাকা বেতন, 25,000 টাকা, আর আমরা একটা টিকিট কিনতে লাগে 1 লাখ টাকা। আমরা নেটে দেখি অনেক সিটে খালি যাচ্ছে, তারপরে বলতেছে সিট পাইতেছে না, যে এই সমস্যা ওই সমস্যা, এটা কিন্তু বোকাস কথা। বেসরকারি এয়ারলাইন্সের সঙ্গে পাল্লা দিয়ে টিকিটের দাম বাড়িয়েছে বাংলাদেশ বিমানও। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিমানের কোনো কর্মকর্তা। আর বেসরকারি এয়ারলাইন্সগুলো বলছে পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভাড়া বেড়েছে। গত 13 মাসে প্রায় 67% ফুয়েল প্রাইস ইনক্রিজ করেছে। স্বাভাবিকভাবে আমাদেরকে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা হচ্ছে আসলে ফেয়ারের সাথে, তো ফেয়ারের সাথে আমাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। সাথে সাথে আমাদের সিট ক্যাপাসিটিও আমরা কিন্তু 100% ক্যারি করতে পারছি না। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বিষয়টি দ্রুত সমন্বয় করতে বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিমান প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজারে যেসব লোক যায় তারা যাতে আরও কম ভাড়া যেতে পারে, সেই জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে মিটিং করেছি। আমরা মন্ত্রণালয় সহ আবারও বসবো, তাদের কাছে আমরা সবাই মিলে অনুরোধ করব যাতে ভাড়াটা একটু সহনীয় পর্যায়ে রাখা যায়। জেট ফুয়েল সহ সরকারের বিভিন্ন ফি বাড়ার কারণে ভাড়া বাড়ানোর যৌক্তিকতাও খতিয়ে দেখছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বখ্যাত হুন্দাই মোটরের জনপ্রিয় ব্র্যান্ড সান্তা ফে বাজারজাত শুরু করল ফেয়ার টেকনোলজি। বুধবার রাজধানীর একটি হোটেলে 2500 সিসির এই এসইউভির বিপণন উদ্বোধন করা হয়। এ সময় ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা বলেন, চতুর্থ প্রজন্মের সান্তা ফে 2021 মডেলের বিলাসবহুল গাড়িটিতে অত্যাধুনিক সব প্রযুক্তি ও আরামদায়ক ফিচার রয়েছে। বাংলাদেশেও হুন্দাইয়ের 7 সিটের গাড়িটি জনপ্রিয়তা পাবে বলে তাদের আশা। 78 লাখ টাকা মূল্যের গাড়ি কিনতে ক্রেতারা ব্যাংক ঋণ এবং বিশেষ কিস্তি সুবিধাও পাবেন। দেয়া হবে 3 বছর বা 1 লাখ কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া প্রতিষ্ঠানটি গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে হুন্দাই গাড়ি সংযোজনের জন্য কারখানা স্থাপন করছে, যা 2022 সালের শেষ দিকে উৎপাদনে যাবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আয়োজনে যোগ দিয়ে তিনি বলেছেন, নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে কবিতা হতে পারে অন্যতম মাধ্যম। তাই বড় পরিসরে কবিতা পাঠের উৎসব হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। সাফিয়া খন্দকার রেখাকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু আমাদের সব যেই চেতনা নিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই চেতনার ভিত্তিতে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হয়, তাহলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। এবং সংস্কৃতি চর্চার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে কবিতা পাঠ, কবিতা চর্চা। যুক্তরাষ্ট্রের 4 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মঙ্গলবার মার্কিন সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনে কর্মরত 4 জনকে নিষেধাজ্ঞা তালিকাভুক্ত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। জিনজিয়াং ইস্যুতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের পর বেইজিং এই পদক্ষেপ নিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান ও 3 সদস্য চীনের মূল ভূখণ্ড হংকং ও ম্যাকাও সফর করতে পারবেন না। চীনে থাকা তাদের যে কোনো সম্পদ বাজেয়াপ্ত করা হবে। নেটোর আগ্রাসী আচরণ বন্ধ না হলে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেটো এবং এর সদস্যদের কাছ থেকে ফের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন তিনি। জোটটি আগ্রাসী আচরণ অব্যাহত রাখলে মস্কোর সামরিক প্রতিক্রিয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেন পুতিন। এছাড়া ইউরোপে উত্তেজনা বাড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যা বাড়ানোর জবাবে সেখানে নিজেদের উপস্থিতি জোরদার করেছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটো। পরে নিজ সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন করে রাশিয়া। চালানো হয় পাল্টাপাল্টি মহড়া। মিয়ানমারে পাথরের খনি ধসে অন্তত 100 জন নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে 200 জনের উদ্ধারকারী দল। এই ঘটনায় নিহত সবাই অবৈধ খনি শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলছে ভোর 4টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনিটি ধসে পড়ে। হাকান্তের এই খনিতে নামা নিষিদ্ধ হলেও বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে পাথর সংগ্রহ করতে যান স্থানীয়রা। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ শয্যায় শায়িত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক নারী নেত্রী শহীদ জায়া বেগম মুশতারি শফি। বুধবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে সবশেষ জানাজার পর তাকে নগরীর চৈতন্যগলি কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে চট্টগ্রাম শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেই শেষবারের মতো নিজের নগরে ফিরেছেন বেগম মুশতারি শফি। আজন্ম এই শহরে কেটেছে তার সংগ্রাম মুখর জীবন। মুক্তিযুদ্ধের সময় হারিয়েছেন স্বামী আর ভাইকে। সেখানেই প্রগতিশীল মানুষের জন্য রচনা করেছিলেন এক অবিচল জীবনের উদাহরণ। বুধবার সকাল 10টার দিকে মহিয়সী এই নারীর মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। তার এই চলে যাওয়াটা আমাদের কাছে অনেক কষ্টের, কারণ সমস্ত আন্দোলন সংগ্রামে তিনি পুরোধা ছিলেন, তিনি পথ দেখাতেন। তিনি এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার যে নিরলস কাজ করেছেন, সেই কাজের মধ্য দিয়ে আজকে তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটি প্রগতিশীল আন্দোলন সংগ্রামে বেগম মুশতারি শফি সক্রিয়ভাবে অংশগ্রহণ শুধু নয়, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময় তার অবদান রাষ্ট্রীয়ভাবে সঠিক মূল্যায়ন পায়নি বলে মন্তব্য করেছেন অনেকে। শোকের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। ও মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শফির নামে চট্টগ্রামে কিছু হয়নি, তো চট্টগ্রামে যেমন করে মূল্যায়ন হয়নি, আমার মায়ের কি মূল্যায়ন হবে আমি জানি না, রাষ্ট্র কি মূল্যায়ন করবে সেটাও জানি না। বাদ জোহর নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজার পর চৈতন্যগলি কবরস্থানে সমাহিত করা হয় বেগম মুশতারি শফিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।